কিভাবে করব এই কয়েকদিন আর কি। আর যদি ইনশাআল্লাহ নর্থ সাউথে হয় তাহলে তো নেক্সট ক্লাসে তোমাদের কুইজ হবে হুইচ ইজ অন টিউসডে। স্যার নেক্সট ক্লাসে তো মিড। মিডের সাথে কুইজ দিয়ে দিবা। ওকে। এখন কিছু তো করার নাই, এখন যেহেতু একটা আহ ইস্যু হয়েছে, তা এখন এটা তো আমাদের সবারই হাতের বাইরে, আসলে কারোই কোনো ক্ষমতা নাই। এখন কিছু অ্যাডজাস্টমেন্ট তো আমাদেরকে করতেই হবে। আর তোমাদের মিড ওয়ানের স্ক্রিপ্টটা আমি আজকে দেখাতে চাইছিলাম, বাট যেহেতু আজকে হচ্ছে না, তো ইনশাল্লাহ নেক্সট ক্লাসের পর অফিসে দেখানো যাবে। তবে একটা কথাই জাস্ট বলবো, খুব একটা পারফরমেন্স ভালো না। ঠিক বুঝলাম না আমি কেন, বাট আই থিঙ্ক 30-র উপরে হাতে গোনা কয়েকজন পাইছে, তো উইচ ইজ প্রিটি উইয়ার্ড। তো হাইয়েস্ট উঠছে আই থিঙ্ক 37, মোস্ট প্রবাবলি, অর 38। 37 অর 38, এই দুটোর একটা। আর 30-র উপরে বেশি স্টুডেন্ট পায় নাই, মানে সাধারণত 30-র উপরে 14-15 জন পায়, বাট আমার কাছে মনে হয় তোমাদের সেকশনে মেবি 9-10 জন পাইছে ম্যাক্স, মেবি। স্যার মার্কটা একটু যদি পোস্ট করা যেত। হ্যাঁ, মার্ক পোস্ট করা যাবে, সমস্যা নাই। কিন্তু আমি খাতা দেখায় মার্ক পোস্ট করি, কারণ খাতা দেখার সময় কিছু স্টুডেন্টের মার্ক চেঞ্জ হয়। তো সেই কারণে ওটা তখন আবার সমস্যা হয়ে যায়। এই কারণে আমি খাতা দেখায় তারপরে মার্কস পোস্ট করব। আচ্ছা, তো এখন আমরা আজকে যেটা করব, আজকে আমরা ফাইনাল এক্সামের সিলেবাস স্টার্ট করব। যেহেতু আমাদের লাস্ট ক্লাসে মিড টার্ম 2 এর সিলেবাস শেষ হয়ে গেছে, আমরা আজকে স্টার্ট করব তোমাদের জন্য একটা খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, দ্যাট ইজ মাস্টার বাজেট। মাস্টার বাজেটটা খুব ইম্পর্টেন্ট এই কারণে, বিকজ মাস্টার বাজেটের উপরে তোমাদেরকে প্রজেক্ট করতে হবে একটা। আর তোমরা আশা করি গ্রুপ বানায় ফেলছো। যদি গ্রুপ না বানায় থাকো তাহলে গ্রুপ বানায় ফেলো, 5 জন করে গ্রুপ। আজকে থেকে আমরা শুরু করছি প্রজেক্টের পড়া। তো খেয়াল করো, দ্যাটস দ্য ওয়ান। ছোট করে উম, এটা করো। হবে না। আচ্ছা, এনিওয়ে, তো আমরা এখন স্টার্ট করব মাস্টার বাজেট, দ্যাট ইজ চ্যাপ্টার 8। তো এই চ্যাপ্টার 8 মাস্টার বাজেটটা আমাদের মিড টার্মের, সরি, ফাইনাল এক্সামের সবচেয়ে বড় চ্যাপ্টার। এই চ্যাপ্টার থেকে তোমরা এক্সপেক্ট করতে পারো পরীক্ষায়, ফাইনাল পরীক্ষা কিন্তু 50-এ হবে, হ্যাঁ। তো ফাইনালে 50 মার্কস এর মধ্যে মেবি 20 to 30 মার্কস এই চ্যাপ্টার থেকে থাকে। তো ইউ ক্যান সি ইটস প্রিটি ইম্পর্টেন্ট, 20 to 30, দ্যাটস আ লট। তো এই কারণে এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট, ভালো করে খেয়াল করো। অ্যান্ড অন টপ অফ ইট ইউ অলসো হ্যাভ টু সাবমিট আ প্রজেক্ট। প্রজেক্টটা মনে হয় 10 মার্কের হয়। তাহলে মোটামুটি খেয়াল করে দেখো যে অনেক মার্কস কিন্তু এই চ্যাপ্টার উপরে আমাদের এই অ্যাসেসমেন্ট। এই জন্য এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারটা খুব কঠিন বলবো না, কিন্তু এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে টু রিমেম্বার দ্য ফরম্যাট। তো তোমাদের এই ফরম্যাট গুলো মনে রাখতে হবে। আমাদের মোটামুটি 10টা অথবা 11টা বাজেট আছে। তো আমাদেরকে আহ, মোটামুটি ফরম্যাট গুলো মাথায় রাখতে হবে ফর দ্য ফাইনাল এক্সাম। আর প্রজেক্টের কাজটা অবশ্যই নিজেরা করবা। প্রজেক্টের কাজ তোমরা অনেকেই অনেক আনএথিক্যাল, ইলিগাল মিনস ইউজ করো টু ডু দ্য প্রজেক্ট। তো সেই ক্ষেত্রে দুইটা জায়গায় ধরা খাবা। নাম্বার ওয়ান, প্রজেক্টের মার্কস সিগনিফিকেন্টলি কাটা যায়। আর সেকেন্ড হচ্ছে, তুমি যদি প্রজেক্টটা নিজে না করো তাহলে ফাইনাল এক্সামে অ্যান্সার করতে পারবা না। তো সেই কারণে প্রজেক্টটা ইম্পর্টেন্ট। নিজের কাজ নিজে করবা। প্রজেক্টে সবাই 5 জনের মতো ভাগ করে নিবা কাজটা। মনে করো যদি 10টা বাজেট থাকে, প্রত্যেকে দুইটা দুইটা করে বাজেট করলাম, বা তোমাদের নিজেদের মধ্যে অ্যারেঞ্জমেন্ট করে নিলাম। কিন্তু এই যে যারা কিছু স্টুডেন্ট আছে সবসময় চেষ্টা করে নিজের কাজটা আরেকজনকে দিয়ে করায় নিতে,
সেটা গ্রুপ মেম্বার হোক চাই থার্ড পার্টি হোক। তো এটা যারা করবা তারা, আমি তো আবারও বলতেছি যে দুই জায়গায় ধরা খাবা, প্রজেক্টেও ধরা খাবা, প্রজেক্টে শুধু ও খাবে না, ওর সাথে পুরো গ্রুপ ধরা খাবে। এটা মনে রেখো, তোমাদের মার্ক হবে কিন্তু তোমাদের সাবমিটেড রিপোর্টের উপরে। তো তোমাদের ওখানে যে একজন কিছু করে সেটা রেসপন্সিবিলিটি তোমার উপরও পড়বে, বিকজ ইটস এ গ্রুপ ওয়ার্ক, ইটস নট এন ইন্ডিভিজুয়াল ওয়ার্ক। আর সেকেন্ড হচ্ছে তোমাদের এই অ্যাসাইনমেন্টের উপরে একটা ভাইভা হবে। তো ভাইভাতে তোমাদেরকে তোমাদের যে প্রজেক্টটা সেটা ডিফেন্ড করতে হবে। সো দ্যাটস হোয়াট ইউ নিড টু ডু। তো স্টার্ট করি আমরা। বাজেট, তোমরা সবাই জানো হোয়াট ইজ বাজেট। বাজেট মানে হচ্ছে ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করা। এটা হচ্ছে আমাদের মেইন কথা, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং ফর দ্য ফোর্থ কামিং টাইম পিরিয়ড, মানে সামনের জন্য আগের থেকে একটা কিছু প্রিপেয়ার করা। যেমন আজকে রাত্রে মনে করো তুমি চিন্তা করলা যে আজকে রাতে আমি ডিনার করব বাইরে, সো তোমার 1,000 টাকা লাগবে, এটাই একটা বাজেট। ফাইন্যান্সিয়াল প্ল্যান করা যে আজকে আমার কতটা খরচ হবে। তুমি চিন্তা করতেছো যে আজকে থেকে 3 মাস পরে তুমি iPhone 17 Pro Max এর প্রাইসটা একটু কমলে সেটা পারচেস করবা। তখন তুমি চিন্তা করলা যে এই 3 মাসে আমি কিভাবে এই 1.5 লাখ টাকা, 1,60,70,000 টাকা ম্যানেজ করব। তো এটাও একটা ফাইন্যান্সিয়াল প্ল্যানিং। তো এগুলোকে বাজেট বলে। বাজেট যে শুধু খরচের জন্য সেটা না, বাজেট তুমি পাওয়ার জন্য, যে টাকাটা পাবা তুমি ফিউচারে সেটা সম্পর্কেও যদি ফোরকাস্ট করো, একটা কোয়ান্টিটি প্ল্যান করো, তো সেই ক্ষেত্রে আমরা এটাকে বাজেট বলি। সো বাজেট করাটাকে, দ্য অ্যাক্ট অফ প্রিপেয়ারিং এ বাজেট ইজ কল্ড বাজেটিং। আর বাজেটের মাধ্যমে অর্গানাইজেশনের অ্যাক্টিভিটি কন্ট্রোল করাকে বলা হচ্ছে বাজেটারি কন্ট্রোল। দুই ধরনের বাজেট আছে, একটা হচ্ছে অপারেটিং বাজেট আর একটা হচ্ছে কন্টিনিউয়াস বাজেট। অপারেটিং বাজেট মানে হচ্ছে একটার পর একটা বাজেট করা। যেমন মনে করো প্রথমে তুমি বাজেট করলা 2025 সালের jan to December, তারপরে তুমি নেক্সট বাজেটটা করলা 2026 সালের jan to December, তারপরে বাজেটটা করলা 2027 সালের jan to December। এটাকে বলা হচ্ছে অপারেটিং বাজেট, একটার পর একটা করা, একটা শেষ হলে আরেকটা করা। আর আরেকটা বাজেট হচ্ছে কন্টিনিউয়াস বাজেট। কন্টিনিউয়াস বাজেট হচ্ছে একটা 12 মাসের বাজেট, যেটা রোল ফরওয়ার্ড করে, মানে হচ্ছে ইদার 1 মাস, 1 কোয়ার্টার, এভাবে করে রোল ফরওয়ার্ড করে। একটা এক্সাম্পল দিই, মনে করো তুমি 2025-এর বাজেট বানালা ফর jan to December। 1 মাস চলে গেল, 1 মাস চলে গেলে তোমার হাতে রিমেইনিং বাজেট হচ্ছে 2025-এর Feb to December। খেয়াল করে দেখো, প্রথমবার তোমার কাছে বাজেট ছিল 12 মাসের, এখন তোমার হাতে বাজেট আছে 11 মাসের। কন্টিনিউয়াস বাজেট মানে হচ্ছে সব সময় তোমার হাতে 12 মাসের বাজেট থাকবে, এটাকে বলে কন্টিনিউয়াস বাজেট। সব সময় 12 মাসের বাজেট থাকবে। তাহলে এটা আমরা কিভাবে করতে পারি? আমরা যখন দেখবো আমাদের সামনে February to December আমাদের টাইম আছে, আমরা তখন চিন্তা করবো আমার কাছে বাজেট আছে 11 মাসের, কিন্তু এটাকে বাড়াইতে হবে হচ্ছে 12 মাস। তাহলে কি করব, আমরা রোল ফরওয়ার্ড করব 1 মাস। তার মানে February to December-টাকে আমরা এখন 1 মাস বেশি বাজেট বানায় ফেলবো, তাহলে February to Jan হয়ে গেল। খেয়াল করে দেখো, এখন আমার হাতে 12 মাসের বাজেট আছে। তার মানে সব সময় হাতে কন্টিনিউয়াসলি একই সময় বাজেট রাখাটাকে বলি হচ্ছে কন্টিনিউয়াস বাজেট। তো এটা যে সবসময় মান্থলি হতে হবে এমন কোনো কথা নাই। যেমন মনে করো তুমি 2025 সালের jan to December বাজেট বানালা, বাজেট বানানোর পরে jan চলে গেল, ফেব চলে গেল, মার্চ চলে গেল, এখন তোমার হাতে বাজেট আছে 9 মাসের। তুমি চাইলে এখন আরো 3 মাসের বাজেট বানাই ফেলবা, +3 মান্থস করলে এখন এসে 12 মাস হয়ে গেল। এটাকে বলে হচ্ছে এই যে সেকেন্ডটা, রোল ফরওয়ার্ড 1 মান্থ অর কোয়ার্টার। এখানে আমরা একটা কোয়ার্টার রোল ফরওয়ার্ড করলাম। এটা আসলে মানে জাস্ট একটা কনসেপ্ট, এটা ম্যাথের সাথে কোনো এটার সম্পর্ক নাই। জাস্ট মাথায় রেখো, কন্টিনিউয়াস বাজেটে সবসময় তোমার হাতে সমান সংখ্যক বাজেট থাকতে হবে। তুমি যদি 12 মাসের বাজেট বানাও, সবসময় তোমার হাতে 12 মাসের বাজেট থাকে। এটাকে বলা হচ্ছে কন্টিনিউয়াস বাজেট। আর অপারেটিং বাজেট কি? একটা পুরা বাজেট শেষ হয়ে গেলে তারপরে তুমি শেষের দিকে গিয়ে আরেক বছরের বাজেট বানালা, এটাকে বলা হচ্ছে অপারেটিং বাজেট। সেলফ ইম্পোজ বাজেট মানে হচ্ছে যেখানে সবার একটা পার্টিসিপেশন থাকে, পার্টিসিপেটরি বাজেট এটাকে বলে, যেখানে শুধুমাত্র যে টপ ম্যানেজমেন্ট তারাই ডিসিশন নিবে সেটা না। এখানে দেখো যারা মিডল লেভেলে আছে তারাও এখানে পার্টিসিপেট করে। সুপারভাইজাররা মিডল ম্যানেজমেন্টকে ইনফো দেয়, মিডল ম্যানেজমেন্টকে টপ ম্যানেজমেন্টকে ইনফো দেয়, একদিন টপ ম্যানেজমেন্ট বাজেটটা বানায়। খেয়াল করে দেখো এখানে কিন্তু অটোক্রেটিক বাজেট হয়নি, মানে টপ ম্যানেজমেন্ট উইদাউট কনসাল্টিং উইথ এনিওয়ান দে টুক আ ডিসিশন, ইজ নট লাইক দ্যাট। এরা কি করলো,
মিডল ম্যানেজমেন্ট যারা আছে এরা যেহেতু ফিল্ড লেভেল মানুষের সাথে কাজ করে, ওদের কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করে তারপর বাজেটটা বানালো। এই বাজেটগুলো বানানোর কিছু সুবিধা আছে, অসুবিধাও আছে। সবসময় যেন যে যেসব জায়গায় পার্টিসিপেশন হয় সেসব জায়গায় একটা সুবিধা হচ্ছে ওখানে ব্রেইন স্টর্মিং ভালো হয়, এবং এখানে যেহেতু বাজেটটা নিচের লেভেল থেকে উপরে আসছে, এই কারণে বাজেটগুলো অ্যাচিভেবল হয়, এবং এই ক্ষেত্রে যারা এমপ্লয়িজ আছে এই বাজেটগুলো মিট করার জন্য মোটিভেটেড হয়, বিকজ এটা ওদের দ্বারা ক্রিয়েটেড বাজেট, ওদের ওখানে একটা কন্ট্রিবিউশন আছে। কিন্তু এইসব বাজেট একটা সমস্যা আছে, তোমরা জানো, অনেকে এই কথাটা বলে ডেমোক্রেসি সব জায়গায় আসলে ভালো না। তো এইসব জায়গায় দেখা যায় যখন এত মানুষ কথা বলে তখন একটা সিঙ্গেল ফিগার নিয়ে আসা বা একটা পার্টিকুলার ডিসিশনে আসা অনেক কঠিন হয়ে যায়, যেহেতু অনেক মানুষ অনেক ধরনের কথা বলে। আচ্ছা, এবার আমরা আমাদের মেইন ম্যাথে চলে যাচ্ছি, দ্যাট ইজ বাজেট। আমরা এই বাজেটটাকে বলি যে মাস্টার বাজেট। মাস্টার বাজেট কেন বলি? বিকজ এখানে সবগুলো বাজেট একসাথে থাকে, এই জন্য এটাকে পুরোটাকে একসাথে বলি মাস্টার বাজেট। মাস্টার বাজেটের প্রথম বাজেটের নাম হচ্ছে সেলস বাজেট, নাম্বার ওয়ান সেলস বাজেট। আর সেকেন্ডটা হচ্ছে এক্সপেক্টেড ক্যাশ কালেকশন। এখানে দুইটা বাজেটের নাম তোমরা দেখতে পাচ্ছ, একটা হচ্ছে সেলস বাজেট আর একটা হচ্ছে এক্সপেক্টেড ক্যাশ কালেকশন বাজেট। তো চলো আমরা শুরু করি। তো ফার্স্টে এটা হচ্ছে তোমার একটা ম্যাথ রয়্যাল কোম্পানি, এই কোম্পানির নাম। সেই কোম্পানির কিছু ইনফো এখানে দিয়ে দিছে ফর দ্য কোয়ার্টার এন্ডিং জুন 30। এই টাইপের ইনফো দিয়ে ফার্স্টে বুঝে নিবা যে তোমাকে যে বাজেটটা করতে হবে এটা কি 1 মাসের জন্য, নাকি 2 মাস, না 3 মাস, না 6 মাস, নাকি 1 বছর। এই ইনফোটা বুঝে যাবে। এখানে লেখা আছে ফর দ্য কোয়ার্টার এন্ডিং জুন 30। তা আমরা সবাই জানি প্রতি কোয়ার্টারে 4 মাস করে থাকে, বছরে 4টা কোয়ার্টার, Q1, Q2, Q3 এন্ড Q4। তো এই আমাদের 4টা কোয়ার্টার বছরে। তো Q1 মানে হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। Q2 মানে হচ্ছে এপ্রিল, মে, জুন। Q3 মানে হচ্ছে জুলাই, অগস্ট এন্ড সেপ্টেম্বর। আর Q4 মানে হচ্ছে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তো এই হচ্ছে আমাদের মোটামুটি বাজেট, বাজেটের কোয়ার্টার, 4টা কোয়ার্টার। তো এখন তোমাকে বলছে, খেয়াল করে দেখো, কোয়ার্টার এন্ডিং জুন 30, তার মানে দে আর টকিং অ্যাবাউট দিস পার্টিকুলার কোয়ার্টার। মানে আমাদেরকে এই কোয়ার্টারের জন্য বাজেট বানাইতে হবে। তাহলে এই কোয়ার্টারে কয় মাস আছে? 3 মাস আছে। তা আমাদেরকে এই 3 মাসের জন্য বাজেট বানাইতে হবে, এপ্রিল, মে, জুন। তাহলে আমাদের বাজেটের কলাম গুলো দেখতে কেমন হবে? আমরা এপ্রিলের জন্য একটা কলাম বানাবো, দেন মে এর জন্য একটা কলাম বানাবো, দেন জুনের জন্য একটা কলাম বানাবো, এবং এই তিনটা নিয়ে যেহেতু একটা কোয়ার্টার হয়, এই তিনটার পরে অবশ্যই আমরা একটা কোয়ার্টার কলাম বানাবো। কেন কোয়ার্টার বানাচ্ছি? কোয়ার্টার কলামটা অনেকটা টোটালের মতো, টোটাল একটা কলাম যেমন বানাই, এই তিনটা মিলে যেহেতু একটা কোয়ার্টার হয় সেই জন্য কোয়ার্টার দিছি। কিছু কিছু বাজেটের ক্ষেত্রে তোমাদেরকে আমি বলে দিই, মনে রেখো, কিছু কিছু বাজেটের ক্ষেত্রে এক্সট্রা মান্থ করতে হবে, 2 মাস। খেয়াল করো, এটা কিন্তু কোয়ার্টার কলামের পরে করলাম, কারণ কি জুলাই এন্ড অগাস্ট ইজ নট পার্ট অফ দিস কোয়ার্টার, কেটে দিছি কিন্তু। জুলাই এন্ড অগাস্ট নট পার্ট অফ দিস কোয়ার্টার, এই জন্য কোয়ার্টার পরে করলাম আমরা। এটা সব ক্ষেত্রে করতে হবে না, কিছু বাজেটের ক্ষেত্রে, কিছু বাজেটের ক্ষেত্রে আমাদের এই 2 মাসের ইনফো এক্সট্রা দিতে হবে। এটা খেয়াল রেখো, তোমাদের প্রজেক্টেও কিন্তু তোমাদেরকে এক্সট্রা মান্থ করতে হবে। এটা আমি পরে যখন প্রজেক্টের আউটলাইন দেবো ইনশাল্লাহ তখন দেখা দিব। তাহলে এখন চলো আমরা একটু কোয়েশ্চেনটা দেখি। সো আমরা খেয়াল করলাম যে এখন আমাদের বাজেটটা করতে হবে এপ্রিল, মে, জুনের জন্য, এন্ড দেন উই উইল হ্যাভ আ কোয়ার্টার কলাম ফলোড বাই জুলাই এন্ড অগস্ট। তো প্রথমে আমাদেরকে একটা সেলস বাজেট করতে হবে। সেলস বাজেট হচ্ছে সবচেয়ে সহজ বাজেট, এবং সেই বাজেটের জন্য তোমাদের কিছু ইনফো দিয়ে নিচে দিয়ে দিছে যে বাজেটের সেলস গণনা করে দেওয়া হচ্ছে ইউনিটস, ইন ইউনিটস, নিচে নেক্সট 5 মাসের জন্য কত কোশ্চেনে দিয়ে দিছে। খেয়াল করে দেখো, নেক্সট 5 মাস দিছে, তার মানে এপ্রিল, মে, জুন, যে তিনটা আমাদের লাগবে কোশ্চেনের জন্য। আর এক্সট্রা 2 মাস, এটা হচ্ছে এক্সট্রা, এক্সট্রা যেটা দিছে সেটা আমাদের লাগবে, কারণ তোমাদেরকে আগে বলছি কিছু কিছু বাজেটে এক্সট্রা 2 মাস করতে হয়। আর সেলিং প্রাইস পার ইউনিট দিয়ে দিচ্ছে $10। মানে হচ্ছে এপ্রিলে তুমি 20,000 ইউনিট বিক্রি করো, মেতে 50,000, জুনে 30,000, জুলাই 25,000, অগস্টে 50,000, ফোরকাস্টেড। মানে তুমি এক্সপেক্ট করছো, বাজেট মানে কিন্তু ফিউচার সম্পর্কে এক্সপেকটেশন, ফোরকাস্টিং। এবং প্রত্যেকটা সেলিং প্রাইস $10 করে। তাহলে আমরা যদি একটা সেলস বাজেট করতে চাই, ইটস ভেরি সিম্পল, এই প্রত্যেকটা ভ্যালুকে জাস্ট 10 দিয়ে মাল্টিপ্লাই করে দিব, বাস কাজ শেষ। এটাই হচ্ছে আমাদের সেলস বাজেট। চলো আমরা দেখতে কেমন সেলস বাজেটটা দেখি নেক্সট ইয়াতে গিয়ে। ওকে,
সো দিস ইজ দ্য সেলস বাজেট। তো এখানে এপ্রিল মে জুন এগুলো প্রত্যেকটা আমি উপরে লিখে দিয়েছি কিভাবে করতে হবে। তো হোয়াট ইউ হ্যাভ টু ডু ইজ এপ্রিল মে জুন তিনটা কলাম করলাম। প্রত্যেক কলামে 20,000, 50,000, 30,000 এগুলো হচ্ছে বাজারের সেলস ইন ইউনিটস, কোয়েশ্চেন থেকে পিক করছি। তারপর ইন্টু 10, 10, 10 এটাও কিন্তু কোয়েশ্চেন থেকে পিক করছি। তারপর আমরা অ্যান্সার পেয়ে গেলাম, ভ্যালু গুলো বসায় দিলাম। আচ্ছা, তারপর একটা কোয়ার্টার কলাম করছি, অ্যাজ ইউ ক্যান সি আমরা কোয়ার্টার কলাম করলাম। কোয়ার্টার কলামের পরে এই জায়গাটা একটা আমি স্টার দিচ্ছি, তোমরা কিন্তু খেয়াল রেখো, এন্ড পরে অবশ্যই পরীক্ষার আগে প্রিপারেশনের সময় এটা খেয়াল রেখো যে আমাদের কিন্তু কোয়ার্টারের পরে সেলস বাজেটের জন্য এক্সট্রা দুইটা কলাম করতে হবে। সেটা খেয়াল রেখো, এখানে কিন্তু দেখানো নাই। আমি এটা একদম ক্লাসে, অনলাইন ক্লাসে সবাইকেই বলে দিচ্ছি, এটা এখানে দেখানো নাই, তোমাকে দেখাতে হবে। পরীক্ষায় যদি তুমি না দেখাও তাহলে সেটার জন্য মার্কস ডিডাকশন আছে। অ্যাট দ্য সেম টাইম তুমি যদি প্রজেক্টেও না দেখাও তাহলে তোমাকে মার্কস ডিডাক্ট করা হবে। সো এখানে যে কলামগুলো আছে এক্সট্রা দুইটা কলাম করতে হবে, আমি লিখে দিচ্ছি। একটা করবা হচ্ছে ফর দ্য মান্থ অফ জুলাই, এন্ড সেকেন্ড ওয়ান ইজ অগাস্ট। এরপর আর কোনো টোটাল কলাম করতে হবে না, জাস্ট দুইটা, এপ্রিল মে জুন কোয়ার্টার, দেন জুলাই এন্ড অগাস্ট। স্টার যেখানে দিয়েছি সেখানে। ভ্যালু গুলো কোত্থেকে আমরা পিক করব? ভ্যালু গুলো পিক করার জন্য আমরা একটু আগের স্লাইডে যাই। সো জুলাই হচ্ছে 25,000, অগাস্ট হচ্ছে 15,000, এই দুইটা আমরা এখান থেকে পিক করলাম। তো জুলাই এখানে বসালাম হচ্ছে 25,000, অগাস্টে বসালাম হচ্ছে 15,000, কোয়েশ্চেন থেকে পিক করলাম এবং এটাকে পরে মাল্টিপ্লাই করব 10 দিয়ে। দেন আমার ভ্যালুটা বসাই দিই। প্রথমটা আসবে হচ্ছে 2,50,000, সেকেন্ডটা আসবে হচ্ছে 1,50,000। সো এটা আসছে, এটা বাজারে সেলস ইন ইউনিটস, সেলিং প্রাইস পার ইউনিট হচ্ছে এটা, টাইমস 10, টোটাল বাজারের সেলস হচ্ছে এটা। সো আমরা কি করলাম, এক্সট্রা দুইটা কলাম করে 2,50,000, 1,50,000 এই দুইটা অ্যামাউন্ট বের করে নিলাম। মনে রেখো এই দুইটা তোমাদের কলাম এক্সট্রা করতে হবে। সো দ্যাটস অল অ্যাবাউট সেলস বাজেট। এবার চলো আমরা সেকেন্ডটা শুরু করি, দ্যাট ইজ এক্সপেক্টেড ক্যাশ কালেকশন। এটা আমাদের 2 নাম্বার বাজেট। এক্সপেক্টেড ক্যাশ কালেকশন ইজ রিলেটেড টু সেলস বাজেট। সো এই বাজেট গুলো দেখবা অনেকগুলাই একটা আরেকটার সাথে রিলেটেড, ইটস লাইক এ চেইন, একটা চেইন ইফেক্ট। ওই বাজেটের অ্যান্সার দিয়ে এই বাজেটটা করতে হবে। সো কি কোশ্চেনে কি কি বলছে দেখি। অল সেলস আর অন অ্যাকাউন্ট, তার মানে বাকিতে বিক্রি হয়, ক্যাশ ট্রানজাকশন হয় না, আমি বাকিতে বিক্রি করতেছি। তাহলে এখন আমাদের যেটা করতে হবে, গত যে মাসে যে সেলস গুলো ছিল, গত স্লাইডে যে সেলস এর ফিগার গুলো ছিল সেগুলো থেকে দেখে দেখে আমাদেরকে কালেকশন প্যাটার্নটা বসাতে হবে। কালেকশন প্যাটার্নটা কি এখানে? কালেকশন প্যাটার্ন হচ্ছে 70, 25, 5। আমি তোমাদেরকে একটু বুঝাই দিই কালেকশন প্যাটার্নটা দিয়ে কি বুঝাইছে। কালেকশন প্যাটার্ন দিয়ে বুঝাইছে যে 70% কালেক্টেড ইন দ্য মান্থ অফ সেল, 25% ইন দ্য ফলোইং মান্থ, 5% আনকালেক্টেবল। আনকালেক্টেবল মানে হচ্ছে ব্যাড ডেট। তোমরা যারা পড়ে আসছো ব্যাড ডেট 2-1-এ, এটা ব্যাড ডেট মানে এই টাকাটা তুমি এক্সপেক্ট করো যে তুমি এটা পাবা না, এটাকে বলে আনকালেক্টেবল বা ব্যাড ডেট ইন অ্যাকাউন্টিং। যে আমি বিক্রি করছি বাট আমি জানি 5% টাকা মানুষ আমাকে দিবে না, এটাকে বলে ব্যাড ডেট। এই ব্যাড ডেট ইজ নট পার্ট অফ বাজেট, সো এটাকে বাদ দিয়ে দিবা, এই 5% মাথা থেকেই বাদ দিয়ে দিবা। তাহলে আমাদের শুধুমাত্র কনসিডারেশন কি থাকবে, 70 আর 25%। এটা আমি একটু বুঝাই দিই। চলো আমরা একটু আগের বাজেটের জায়গায় একটু রিলেট করি। সো এপ্রিল মাসে দেখো সেল হয়েছে 2 লাখ। এপ্রিল মাসে সেল হয়েছে 2 লাখ। তাহলে এপ্রিল মাসে যে 2 লাখ সেল হয়েছে, সেই 2 লাখের টাকা আমি কিভাবে পাবো? আমি সেই 2 লাখের টাকা দুই ভাবে পাবো। এক হচ্ছে 70% কালেক্টেড ইন দা মান্থ অফ সেল, তার মানে 70% টাকা, এই টাকার আমি এপ্রিল মাসেই পেয়ে যাব। আর বাকি 25% পাবো হচ্ছে ফলোইং মান্থ। ফলোইং মান্থ মানে কি? এপ্রিলের পরের মাস মানে হচ্ছে মে। আর বাকি 5% আগেও বলছি হিসাব থেকে বাদ। তাহলে 2 লাখের 70% যদি এপ্রিলে পাই, তাহলে আমি 1,40,000 পাবো হচ্ছে এপ্রিলে, আর মেতে পাবো হচ্ছে 50,000। এই হচ্ছে আমাদের এপ্রিলের টাকা দুই ভাগে পেয়ে গেলাম। আবার চলো আমরা একইভাবে মেটা দেখি। সো মেতে ছিল হচ্ছে 5 লাখ, তাহলে মের যে $5 লাখ সেটাও আমরা দুই ভাগে পাবো। 70% পাবো হচ্ছে মেতে,
25% পাবো হচ্ছে জুনে। তাহলে 3,50,000 পাবো আমরা মেতে, আর 125,000 পাবো আমরা জুনে। এবার চলো জুনেরটা দেখি আমরা। সো জুনে অ্যামাউন্টটা ছিল 3 লাখ। তাহলে জুনের যে 3 লাখ, এই 3 লাখও আমরা দুই ভাগে পাবো। 70% পাবো জুনে, 25% পাবো জুলাই। তাহলে 70% মানে হচ্ছে 2,10,000, আর জুলাইয়ে 75,000। এইভাবে আমরা প্রত্যেকটা পেয়ে যাব। তা আমাদের এই এক্সপেক্টেড ক্যাশ কালেকশনের জন্য এক্সট্রা মান্থ করার দরকার নাই, শুধু আমরা এপ্রিল করব, মে করব আর জুন করব। As the question says, you have to prepare the budget for the next quarter, which is going to end on June 30. So আমরা এপ্রিল মে জুন এই 3 মাসের জন্য করব, এই বাজেটের জন্য এক্সট্রা মান্থ করার দরকার নাই। এখন আমি কিন্তু তোমাদেরকে যেটা দেখালাম সেটা বোঝার জন্য দেখাইছি। এটার অ্যাকচুয়াল স্কেডিউলটা দেখতে একটু ডিফারেন্ট, কিন্তু অ্যান্সার এগুলাই আসবে। এখন খেয়াল করো, যদি আমি তোমাদেরকে 3টা কলাম করতে বলি, একটার নাম দেই এপ্রিল, আরেকটার নাম দেই মে, আরেকটার নাম দেই জুন, তাহলে এপ্রিল মাসে টোটাল কত টাকা কালেক্ট করতেছি দেখো, এই 1,40,000 আসলো এখানে। মেতে কোনটা কোনটা আসবে দেখো, এইটা আসবে 50,000, আবার এটাও আসবে 350,000। So 50,000 and 350,000। জুনে খেয়াল করো, এটা চলে যাবে জুনে, সো 125,000, আবার এটাও জুনে আসবে কিন্তু, এই 2,10,000। প্রত্যেকটাই কিন্তু আমরা 2 মাস করে পাচ্ছি। তাহলে একটা জিনিস খেয়াল করো, এপ্রিল মাসেও তো তাহলে আরেকটা অ্যামাউন্ট আসার কথা। তাহলে এপ্রিল মাসে অ্যামাউন্টটা কোথায়? এপ্রিল মাসের অ্যামাউন্টটা কোন মাস থেকে আসবে? মার্চ থেকে আসবে। মার্চের 25% শুড গো টু এপ্রিল। তাহলে এখন তাহলে প্রশ্ন হচ্ছে, তাহলে আমাকে অবশ্যই মার্চের অ্যামাউন্টটা জানতে হবে। এখন কোয়েশ্চেনে মার্চের অ্যামাউন্ট দেয়া নাই, কিন্তু কোয়েশ্চেনে একটা ইনফো আছে, দেখো খেয়াল করে। The March 31 accounts receivable balance of 30,000 টাকা ডলার will be collected in full। এর মানে হচ্ছে মার্চ মাসের 30,000 ডলার, মার্চ মাসের 30,000 ডলার আমরা এপ্রিল মাসে পাবো। তাহলে এই যে অ্যামাউন্টটা দিয়ে দিছে, এই অ্যামাউন্টটা ডিরেক্ট এপ্রিলে, খেয়াল করো, 1,40,000-এর উপরে বসবে এই 30,000। মানে এখন আমি যে যারা একটু ম্যাথসে ভালো তাদেরকে আমি বোঝাচ্ছি, খুব সিম্পল ম্যাথস, ম্যাথসে ভালো হওয়ার কিছু নাই, যারা ম্যাথস একটু হলেও জানো তাদেরকেই বুঝাচ্ছি। তার মানে আমরা বলতে পারি এক্স এর 25% ইকুয়ালস $30,000, বিকজ মার্চটাকে আমি এক্স ধরছি। তাহলে মার্চে 25% ইকুয়ালস $30,000, যেটা আমরা কোন মাসে পাবো? এপ্রিলে পাবো। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এক্স এর ভ্যালু কত? মার্চের 25% ইজ $30,000। তাহলে প্রশ্ন হচ্ছে এক্স এর ভ্যালু কত? তাহলে আমরা বলতে পারি না 30,000 ডিভাইডেড বাই 0.25 ইকুয়ালস $1,20,000। তার মানে $1,20,000-এর 25% হচ্ছে $30,000। ইট মিনস এই 1,20,000 হচ্ছে মার্চের টোটাল সেলস।
এই কোয়েশ্চেনটা পরীক্ষায় দুই ভাবে আসতে পারে। এক, এখানে যেভাবে দেয়া আছে যে মার্চ 31 অ্যাকাউন্টস রিসিভেবল ব্যালেন্স অফ 30,000 উইল বি কালেক্টেড ফুল, সেক্ষেত্রে আমরা ডিরেক্ট কি করলাম, এই অ্যামাউন্টটা এই 30,000 এখানে বসায় দিলাম। আরেকটা ওয়ে হচ্ছে, আমি তোমাকে এইভাবে না দিয়ে কোয়েশ্চেনে বলবো যে মার্চের সেল যদি 1,20,000 হয় তাহলে এপ্রিলে কত টাকা যাবে। সোজা তুমি এখানে 30,000 এইভাবে বের করবা, বের করে এখানে বসায় দিবে। তো কোয়েশ্চেন বিভিন্ন ভাবেই আসতে পারে। তাই এখন চলো আমরা দেখি ওরা কিভাবে সলভ করছে। এই দেখো, এপ্রিল, মে, জুন এন্ড দেন কোয়ার্টার কলাম, অ্যাকাউন্টস রিসিভেবল 30,000, এটা কোয়েশ্চেন থেকে বসাইছে। তারপরে সব ক্যালকুলেশন গুলো আমরা যেভাবে বের করছি সেভাবে বের করছে ওরা। আমি তোমাদেরকে পুরাটা একসাথে দেখাই দিই, তাহলে বুঝতে ইজি হবে। মাঝে মাঝে এরকম হ্যাং করে কেন বুঝি না। ওকে, দিস ওয়ান। সো এটা কোয়েশ্চেন থেকে আসছে। দেন বাকি সব ক্যালকুলেশন আমি তোমাদেরকে এগুলো সবগুলো শো করছি। ওরা এভাবে প্রত্যেকটা অ্যামাউন্ট দুটা দুটা করে বের করছে, দেন সবগুলো যোগ করে নিচে বসাইছে, আর পাশাপাশি যোগ করে কোয়ার্টার কলামে বসাইছে। So that's very simple. Just the only thing you need to understand is এই অ্যামাউন্ট গুলো ক্যালকুলেশন যেগুলো আমরা আনছি সেলস বাজেট থেকে। এন্ড সেকেন্ড থিং ইজ, এই অ্যামাউন্টটা অনেক সময় কোশ্চেনে দেওয়া থাকে, অনেক সময় আমাদের নিজেদেরকে ক্যালকুলেশন করতে হবে। দ্যাটস ইট, এখানে আর বোঝার কিছু নাই। চলো আমরা পরের স্লাইডে চলে যাই, দ্যাট ইজ প্রোডাকশন বাজেট। সো প্রোডাকশন বাজেট হচ্ছে আমাদের 3 নাম্বার বাজেট। তো প্রোডাকশন বাজেটে মেইনলি আমরা যেটা দেখব সেটা হচ্ছে, এটার সাথে সম্পর্ক হচ্ছে সেলস। এটা বুঝাই দিই কেন সেলসের সাথে প্রোডাকশন বাজেটের সম্পর্ক। বাজেট মানে কি, সামনের ব্যাপারে আমরা একটা এক্সপেকটেশন ক্রিয়েট করতেছি, যে আমরা ফোরকাস্ট করতেছি কি হবে। তো প্রোডাকশন বাজেট মানে কি, আমি কতটুকু প্রডিউস করব। আমি কতটুকু প্রডিউস করব সেটা কিন্তু ডিপেন্ড করবে আমি কতটুকু সেল করতে পারবো তার উপর। কারণ তুমি যদি মনে করো আমি হচ্ছে প্রডিউসার, আমি ইচ্ছা মতো প্রডিউস করতে থাকবো, কিন্তু মার্কেটে তোমার জিনিসের কোনো ডিমান্ড নাই, তাহলে কিন্তু তোমার এটা পুরো লস প্রজেক্ট হবে। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা আগে সেলস দেখবো যে আমার কতটুকু সেলস হবে, তার উপর বেস করে আমরা প্রোডাকশন বাজেটটা বানাবো। তার মানে এই যে 3 নাম্বার বাজেট আমাদের প্রোডাকশন বাজেট, দ্যাট ইজ ডিপেন্ডেন্ট অন এক্সপেক্টেড সেলস। আর সেলস এর ফিগার গুলো কোথেকে পাবো, একদম শুরুর কোশ্চেনে দেয়া ছিল 20,000, 30,000, 50,000 এই মাত্রা দেয়া ছিল। আচ্ছা, তাহলে এখন দেখি আমাদের ফার্দার কোয়েশ্চেনে অ্যাডিশনাল ইনফরমেশন কি দিছে। বলছে দ্য ম্যানেজমেন্ট এট রয়্যাল কোম্পানি ওয়ান্টস এন্ডিং ইনভেন্টরি to be equal to 20% of the following months budgeted sales in units। এই কথাটার একটু মিনিং তোমাদেরকে বুঝাই দিই। এখানে বুঝাইছে যে এই মাসের এন্ডিং ইনভেন্টরি পরের মাসের বাজেটের সেলের 20%। তার মানে এপ্রিলের এন্ডিং ইনভেন্টরি 20% of May sales in dollars। ডলার না, সরি, এটা এটা ইউনিট দিয়ে করতে হবে, সরি, নট ডলার, ইউনিটস, নট ডলার। কারণ দেখো পরের লাইনে ইউনিট ইনফো দেয়া আছে, সো আমাদের ইউনিট দিয়ে করতে হবে। সো এপ্রিল এন্ডিং ইনভেন্টরি মে এর সেলের 20%, তাহলে একইভাবে আমরা মে করতে পারি, মে এন্ডিং ইনভেন্টরি 20% অফ জুনের সেলস ইন ইউনিটস। একইভাবে জুনের এন্ডিং ইনভেন্টরি 20% অফ জুলাইয়ের সেলস ইন ইউনিটস। তাহলে এখন এপ্রিলের এন্ডিং ইনভেন্টরি হচ্ছে মের বিগিনিং ইনভেন্টরি, আবার মের এন্ডিং ইনভেন্টরি হচ্ছে জুনের বিগিনিং ইনভেন্টরি। তার মানে আমাদের কাছে মের বিগিনিং আছে, জুনের বিগিনিং আছে, এপ্রিলের এন্ডিং আছে, মের এন্ডিং আছে, জুনের এন্ডিং আছে। The only thing which is missing is এপ্রিলের
বিগিনিং ইনভেন্টরি। প্রশ্ন হচ্ছে এটা আমরা কোথা থেকে পাবো? আমরা যদি একটু চিন্তা করি, এপ্রিলের বিগিনিং ইনভেন্টরি মানে হচ্ছে মার্চের এন্ডিং ইনভেন্টরি। তার মানে আমরা যদি কোনো মতে মার্চের এন্ডিং ইনভেন্টরি জানতে পারি, তাহলে আমরা বুঝে যাব এপ্রিলের বিগিনিং ইনভেন্টরি কত। এখন তাহলে আমরা মার্চের এন্ডিং ইনভেন্টরিটা দেখি। মার্চের এন্ডিং ইনভেন্টরি হচ্ছে 20% অফ এপ্রিলের সেলস ইন ইউনিটস। এই চারটা বের করতে পারলে আমরা সবগুলো তার মানে পেয়ে যাব। তাহলে এখন এই সেলস ইনফো গুলো কোত্থেকে পাবো? সেলস ইনফো গুলো আমরা পাবো হচ্ছে আমাদের একদমের শুরুর কোয়েশ্চেন থেকে। একদম শুরু প্রথম যে স্লাইড ছিল, চলো আমি একটু দেখি আমরা, চলো কোয়েশ্চেনটা। দিস ইজ দ্য ওয়ান, সেলস ইউনিটস 20, 50, 30, 25, এই ফিগার গুলো আমাদের লাগবে। চলো আমরা বাজেটটা তাহলে দেখি, দেখতে কেমন হবে। আমাদের প্রোডাকশন বাজেটটা শুরু হবে এপ্রিল দিয়ে, মে দিয়ে, জুন দিয়ে, তারপর কোয়ার্টার। মনে রেখো এখানে আমাদেরকে এক্সট্রা কলাম করতে হবে। তো চলো আমি তোমাদেরকে এক্সট্রা কলাম যেটা দেখাই দিই। এই ডান দিকে দেখাচ্ছি, উপরে দেখো, জুলাই একটা কলাম করব এন্ড অগস্ট একটা কলাম করব, এবং জুলাইয়ের আর অগস্টের অ্যামাউন্টটা আমরা আমাদের কোশ্চেনের শুরু থেকে নিয়ে আসবো। চলো দেখি জুলাই অগস্টে কত ছিল। সো আমাদের জুলাই ছিল 25,000, অগস্টে ছিল 15,000। আবার হ্যাং করছে। একটু ওয়েট করো। Okay, এখন শুক্রবার। সো জুলাই ছিল 25, অগস্টে ছিল 15। আমরা এই দুইটা অ্যামাউন্ট বসাই দিই। জুলাইয়ে 25,000, অগস্টে অগস্টে 15,000, আর এপ্রিলের 20, 50, 30 এই সব কোয়েশ্চেন থেকে আমরা পিক করে নিয়ে আসলাম। আচ্ছা, এরপরে বলছে অ্যাড ডিজায়ার্ড এন্ডিং ইনভেন্টরি। বলছে এপ্রিল মাসের এন্ডিং ইনভেন্টরি পরের মাসের 20%, তার মানে মে মাসের 20% এখানে বসবে, জুন মাসের 20% এখানে বসবে। চলো ভ্যালুগুলো বসায় ফেলি। সো মে মাসের 20% মানে হচ্ছে 10,000, জুনের 20% মানে হচ্ছে 6,000, জুন আসবে হচ্ছে জুলাইয়ের 20% মানে হচ্ছে 5,000, আর অগাস্টের 20% আসবে জুলাই, সো 3,000। এখন আমরা সবগুলোকে অ্যাড করব, কারণ ডিজায়ার্ড এন্ডিং ইনভেন্টরি। আচ্ছা, আমরা আগে যে ম্যাথ গুলো করছি সবগুলোতে তোমরা খেয়াল করছো বিগিনিং ইনভেন্টরি প্লাস হয়, এন্ডিংটা মাইনাস হয়। কিন্তু বাজেটের ক্ষেত্রে, বাজেট যেহেতু ফোরকাস্ট করছি, কাইন্ড অফ লাইক বটম আপ অ্যাপ্রোচ করছি, উল্টা, এটা উল্টা হিসাব হয়, এন্ডিংটা প্লাস হয়, বিগিনিংটা মাইনাস হয়। তাহলে ডিজায়ার্ড এন্ডিং ইনভেন্টরি প্লাস করি আমরা। সো 20 প্লাস 10, সো 30,000, এটা হবে 56,000, এটা হবে 35,000, আর এটা হবে 28,000। একটা পয়েন্টার এসে পড়ছে এখানে। আচ্ছা, তারপরে বিগিনিং ইনভেন্টরিটা আমরা মাইনাস করবো। বিগিনিং ইনভেন্টরি কোত্থেকে আসবে? এপ্রিলের এন্ডিং, মের বিগিনিং, তার মানে এই 10,000 এখানে আসবে, এই 6,000 এখানে আসবে, আর এই যে 5,000 সেটা উপরে চলে যাবে, এই 5,000টা এখানে আসবে।
তাহলে সবগুলো মাইনাস করে দিই আমরা। 56 minus 10 should be 46,000. 35 minus 6 is 29,000. And 28 minus 5 is 23,000. এই এক্সট্রা কলামগুলো কিন্তু তোমাদেরকে আবারও করতে হবে। পরীক্ষায় মোটামুটি সিগনিফিক্যান্ট মার্কস মাইনাস হয় যদি এই এক্সট্রা কলামগুলো না থাকে। তাহলে আমরা কিন্তু অলমোস্ট শেষ করে ফেলছি, কিন্তু আমাদেরকে এখানে একটা ঝামেলা আছে, দুইটা ঝামেলা আছে। নাম্বার ওয়ান ঝামেলা হচ্ছে এপ্রিলের বিগিনিং ইনভেন্টরিটা আমরা পাইনি। আমি তোমাদেরকে আগেও বলছি, একটু আগে দেখাইছি যে একটা ইয়া করে যে এপ্রিলের বিগিনিং ইনভেন্টরি মানে হচ্ছে মার্চের এন্ডিং ইনভেন্টরি। আর আমরা জানি মার্চের এন্ডিং ইনভেন্টরি হচ্ছে এপ্রিলের 20%। তাহলে 20,000-এর 20% মানে হচ্ছে 4,000। তাহলে মার্চের এন্ডিং যদি 4,000 হয়, তাহলে এপ্রিলের বিগিনিং হবে 4,000। 30 মাইনাস 4, 26,000। এখন শেষ। এখন আরেকটা প্রবলেম হচ্ছে, এটা গেল 1 নাম্বার প্রবলেম। তাহলে আমরা এপ্রিলের বিগিনিংটা কিভাবে বের করলাম? এপ্রিল বিগিনিং বের করলাম মার্চের এন্ডিং দিয়ে। মার্চের এন্ডিংটা কিভাবে বের করলাম? 20,000-এর 20%। কোয়েশ্চেনে দেয়া আছে পরের মাসে 20%। সো আমরা পেয়ে গেলাম 4,000, এবং সেই 4,000টা বিগিনিং ইনভেন্টরিটা আমরা মাইনাস করে দিলাম। এখন কোয়ার্টার কলামটা ইন্টারেস্টিং। খেয়াল করে দেখো, কোয়ার্টারের প্রথম অ্যামাউন্টটা হচ্ছে 20 প্লাস 50 প্লাস 30, দ্যাট ইজ 1 লাখ। সেকেন্ড যে অ্যামাউন্টটা বসবে এটা ইন্টারেস্টিং, বিকজ খেয়াল করো যে ইট সেজ ডিজায়ার্ড এন্ডিং ইনভেন্টরি। এই ক্ষেত্রে খেয়াল করবা এই কোয়ার্টারটা কোন মাসে শেষ হয়েছে। এই কোয়ার্টারটা শেষ হয়েছে জুন মাসে। যেহেতু এন্ডিং আছে, সো জুন মাসের অ্যামাউন্টটাই কোয়ার্টারে বসে যাবে। সো সোজা 5,000 এখানে আমরা বসাই দিব। আমি আবারও বলতেছি, কোয়ার্টারের এন্ডিং ইনভেন্টরি মানে হচ্ছে দে আর টকিং অ্যাবাউট দ্য মান্থ অফ জুন। জুনের এন্ডিং যেটা, কোয়ার্টারের এন্ডিংও সেটা। তো জুনের এন্ডিং যেহেতু 5,000, কোয়ার্টারের এন্ডিংও হবে 5,000। তাহলে আমরা দুটো যোগ করে পেয়ে যাব 105,000। এখান থেকে আমাদেরকে বিগিনিংটা মাইনাস করতে হবে। খেয়াল করো, এবার নাম হচ্ছে বিগিনিং। তাহলে এই কোয়ার্টারটা কোন মাসে শুরু হয়েছে? এই কোয়ার্টারটা শুরু হয়েছে এপ্রিল মাসে। তাহলে এপ্রিল মাসে যত ছিল ঠিক একই আমার কোয়ার্টারে বসবে। তাহলে এপ্রিল মাসে ছিল 4,000, আমরা এখানে 4,000 বসালাম। মাইনাস করার পর আসে হচ্ছে 101,000। সো দ্যাটস আওয়ার প্রোডাকশন বাজেট। প্রোডাকশন বাজেটে আমরা কি করলাম? এক্সট্রা 2 মাস করলাম। তোমাদের অনেকের মনে একটা প্রশ্ন থাকতে পারে যে অগাস্ট কলামটা কেন আর করলাম না। অগাস্ট কলাম আর করিনি, তার রিজন হচ্ছে we don't have info to complete. আমাদের অ্যাডিশনাল ইনফো যেটা লাগবে, দ্যাট ইজ ফর দ্য মান্থ অফ সেপ্টেম্বর, সেই ইনফো আমাদেরকে দেয় নাই। সেই কারণে আমরা শেষ করতে পারিনি। সো আমাদেরকে এক্স্যাক্টলি এখন তোমরা যেভাবে দেখছো এভাবে করতে হবে। জাস্ট ডাইরেকশন সাইনগুলো দিবা না। ডাইরেকশন সাইনগুলো আমি তোমাদেরকে বোঝানোর জন্য দিছি। আর বাকি সবকিছু যেভাবে করার এভাবেই করতে হবে। তো এই হচ্ছে আমাদের বাজেট। তুমি কিন্তু দেখছো একটু আগে আমরা 101 এটা সলভ করছি, কিন্তু আমরা যে জিনিসটা করছি ওরা এখানে করে নাই, এবং তোমাদেরকে করতে হবে। আবারও বলে দিচ্ছি, তোমাদের কিন্তু মিড টার্ম 1 ভালো হয় নাই, সো ইউ নিড টু মেক শিওর দ্যাট মিড 2 আর ফাইনাল যাতে তোমাদের ভালো হয়। এই ছোটখাটো জিনিসগুলো দেখবা তোমাদের অনেক মার্কস কমায় দিবে। সেই কারণে অবশ্যই ক্লাসের যে আমাদের ইনস্ট্রাকশন গুলো, যেগুলো স্লাইডে নাই, বইয়ে নাই, সেই ইনফোগুলো, ইনস্ট্রাকশন গুলো অবশ্যই ফলো করবা। তো এই হচ্ছে আমাদের প্রোডাকশন বাজেট। চলো আমরা পরেরটা শুরু করি, দ্যাট ইজ দ্য ফোর্থ ওয়ান, দ্যাট ইজ কল্ড ডিএম বাজেট। সো ডিরেক্ট ম্যাটেরিয়াল বাজেট হচ্ছে আমাদের সেই বাজেট যে বাজেটে আমরা প্রোডাকশনের জন্য কতটুকু ম্যাটেরিয়াল লাগবে সেটা বের করব। খেয়াল করে দেখো, আমি একটু ইয়াগুলো মুছে দেই তোমাদের লেখাগুলো। সো খেয়াল করে দেখো, এপ্রিলে 26,000 আমরা প্রডিউস করব, মেতে 46, জুনে 29,000, এন্ড জুলাইয়ে, জুলাই কত ছিল? আই থিঙ্ক জুলাই ছিল 23,000, মেবি, আই এম নট সো শিওর। জুলাই ছিল 23,000।
একটু লিখে রাখি, নাহলে পরে আবার। সো জুলাইয়ে 23,000 ইউনিট আমি প্রডিউস করব। এখন এই ইউনিট গুলো প্রডিউস করার জন্য আমাদের কতটুকু র ম্যাটেরিয়াল লাগবে? 26,000 ইউনিট প্রডিউস করতে কতটুকু র ম্যাটেরিয়াল লাগবে, 46,000 প্রডিউস করতে কতটুকু র ম্যাটেরিয়াল লাগবে, এই অ্যামাউন্ট গুলো আমরা ক্যালকুলেট করে বের করব। তো চলো ডিএম বাজেট করি। বা ডিএম বাজেট করার জন্য কিছু অ্যাডিশনাল ইনফো আছে, যেমন রয়্যাল কোম্পানি, অ্যাট রয়্যাল কোম্পানি 5 পাউন্ডস, পাউন্ডস মানে হচ্ছে এটা এলবিএস, এটা কিন্তু ব্রিটিশ পাউন্ড স্টার্লিং না। 5 pounds of materials are required per unit of product. তো এখানে একটা ইনফো দিয়ে দিচ্ছে যে প্রতিটা প্রোডাক্টের জন্য 5 পাউন্ড ম্যাটেরিয়াল লাগবে। তাহলে একটু যদি চিন্তা করি, এপ্রিলে খুব সম্ভবত 26,000 ইউনিট আমি প্রডিউস করব। আগের বাজেট থেকে পাইছি। কোত্থেকে এই ইনফোগুলো পাইছি? প্রোডাকশন বাজেট থেকে। তাহলে এই 26,000 ইউনিট প্রডিউস করতে কত পাউন্ড র ম্যাটেরিয়াল লাগবে? ইন্টু 5 এলবিএস। সো 26,000 ইন্টু 5, 1,30,000 এলবিএস। তার মানে এইভাবে প্রত্যেকটার জন্য এপ্রিল, মে, জুন, জুলাই প্রত্যেকটা অ্যামাউন্ট আমরা ইউনিট গুলো কালেক্ট করে নিয়ে আসবো প্রোডাকশন বাজেট থেকে, নিয়ে প্রত্যেকটাকে 5 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। তো চলো আমরা দেখি কিভাবে করছে। সো দেখো 26, 46, 29, দেন যোগ করে আসে 109। আমরা একটু রিকল করি, আমাদের জুলাই একটা অ্যামাউন্ট ছিল, আমরা উপরে লেফট সাইডে জুলাইয়ের অ্যামাউন্টটা বসাই দিচ্ছি। সো জুলাই ছিল হচ্ছে 26,000, কোত্থেকে পাইছি? প্রোডাকশন বাজেট থেকে। প্রত্যেকটাকে এখন আমরা 5 এলবিএস দিয়ে মাল্টিপ্লাই করে দিব। চলো আমরা অ্যামাউন্ট গুলো বসাই ফেলি। ও সরি সরি সরি, জুলাই 26,000 না, 23,000 ছিল, 23,000। জুলাই 23,000 ছিল। এটা কাজ করে নাকি? User, does it come up? Why does it? I choose eraser. বুঝতেছে না, ম্যাজিক নাকি? Eraser. Why doesn't it work? Finally. আচ্ছা, ওকে। সো এটা হচ্ছে 23,000। ওকে, সো প্রত্যেকটাকে এখন আমরা 5 দিয়ে মাল্টিপ্লাই করবো। সো ফার্স্টে 26,000 ইন্টু 5, ফার্স্টেরটা আসবে 1,30,000, চলো বসাই দিই আমরা। সো 1,30,000। সেকেন্ডটা হচ্ছে 46,000 times 5, that gives us 2,30,000. Then we have 29,000 times 5, that is 145,000. Then we have 101,000 times 5, 505,000. And we have 23,000 times 5, that is 115,000. So আমরা সবগুলো পাউন্ডে কনভার্ট করে ফেললাম। এখন আমরা যে অ্যামাউন্ট গুলো পাইছি এগুলো কিন্তু হচ্ছে ইন এলবিএস, পাউন্ডস। এখন আমাদের কাজ হচ্ছে প্লাস ডিজায়ার্ড এন্ডিং ইনভেন্টরি। আমরা একটু চলো আগের কোশ্চেনটা যাই। বলছে ম্যানেজমেন্ট ওয়ান্টস ম্যাটেরিয়ালস অন হ্যান্ড এট দ্য এন্ড অফ ইচ মান্থ মানেই হচ্ছে এন্ডিং ইনভেন্টরি ইকুয়াল টু 10% অফ দ্য ফলোইং মান্থ। আগের বার যেমন ছিল 20%, এবার হচ্ছে 10%, পরের মাসের 10%। তাহলে প্রথমে আনি এই 2,30,000 10%, 23,000। 1,35,000 10%, 14,500। একইভাবে জুনের 10% হবে
এই 1,15,000-এর 10% কত আসে? 11,500। এই অ্যামাউন্ট গুলো এখন আমাদেরকে প্লাস করতে হবে। 1,30,000 প্লাস 23 মানে হচ্ছে 153,000। 2,30,000 প্লাস 14,500 মানে হচ্ছে 2,44,500। দেন 1,45,000 আর প্লাস 11,500 মানে হচ্ছে 1,56,500। আচ্ছা, পরের কলামটা আমরা একটু পরে করব, এটা একটু পরে রেখে দিই, পরে করব। এবার টোটাল নিডস আমরা বের করে ফেললাম, এটাও কিন্তু এলবিএস এ আসছে। আমরা কিন্তু প্রোডাকশনটা শুধু ইউনিটস এ ছিল, পরের সবগুলোকে পাউন্ডস এ বা এলবিএস এ আমরা কনভার্ট করে নিছি। এখন বলছে লেস বিগিনিং ইনভেন্টরি। বিগিনিং ইনভেন্টরি আমরা জানি আগের মাসের এন্ডিং ইনভেন্টরি পরের মাসের বিগিনিং, তাহলে এই 23,000 এখানে আসবে, এই 14,500 এখানে আসবে। আর আবারও দেখো ওই যে একটা খালি রয়ে গেল, সেটা হচ্ছে এপ্রিল। এপ্রিল আসবে হচ্ছে মার্চ থেকে, তাহলে মার্চের এন্ডিং আমাদেরকে বের করতে হবে। মার্চের এন্ডিং হচ্ছে এপ্রিলের 10%। তাহলে এপ্রিলে কত ছিল? এপ্রিলে ছিল 1,30,000। এই 1,30,000-এর 10% হচ্ছে মার্চের এন্ডিং ইনভেন্টরি, তার মানে 13,000। এই 13,000 তাহলে আমাদেরকে এখানে বসাতে হবে, 13,000। সবগুলো ব্র্যাকেট দিয়ে দিই কারণ মাইনাস করতে হবে। তো শুরু করি। প্রথমটা হচ্ছে 153 মাইনাস 13, তার মানে 1,40,000 বসাই দিলাম। এটাও কিন্তু এলবিএস, আমরা কিন্তু সব এখন পাউন্ডসে করতেছি এলবিএস এ। তারপরটা একটু ক্যালকুলেট করি, 244,500 মাইনাস 23,000, 221,500। তারপরেরটা হচ্ছে 156,500 মাইনাস 14,500 ইজ 142,000। আমাদের কাজ মোটামুটি শেষ, শুধু কোয়ার্টার কলামটা বাকি। একটু রিকল করি কোয়ার্টার কলামটা। আচ্ছা, বাই দ্য ওয়ে, তোমরা আবারও দেখতে পাচ্ছ জুলাই কলামটা, সরি, আমরা আর আগাতে পারিনি। কারণ কি? সেম রিজন, উই ডোন্ট হ্যাভ ইনফো টু কমপ্লিট। সো দ্যাটস দ্য রিজন আমরা এটা আগাইতে পারছি না। এটা আবার লিখতে হবে নাকি? এটা কিন্তু আমি জাস্ট বোঝার জন্য লিখতেছি। আচ্ছা, তো এখন আগের বারের মতো কি লিখছে? এন্ডিং ইনভেন্টরি। তাহলে কোয়ার্টারটা কোন মাসে শেষ হয়েছে? জুন মাসে শেষ হয়েছে। তা জুনের অ্যামাউন্টটা এখানে কপি পেস্ট করবো, 11,500। তাহলে এটা কত আসলো? 5,1,6,500, 5,16,500 এলবিএস এ আসছে। লেস বিগিনিং ইনভেন্টরি কোন মাসে শুরু হয়েছে? এপ্রিল মাসে শুরু হয়েছে, তাহলে 13,000। 13,000 এখানে বসাই দিলাম। তাহলে কত আসবে? 5,00,000, কত আসে? 503 মনে হয়, তাই না? 503,500, খুব সম্ভবত এটাই আসার কথা। হুম, 503,500। তো চলো আমরা এবার দেখি ওরা কি সলভ করছে। সো দ্যাটস আওয়ার সলিউশন। কিসের সলিউশন করলাম? ডিএম বাজেট। কিন্তু এখানে তোমাদেরকে একটা জিনিস দেখাবো যেটা স্লাইডে নাই। আবারও বলতেছি, স্লাইডে নাই, তোমাদেরকে করতে হবে। তা আমি একটু ইরেজার দিয়ে আগে যা যা লাগবে না একটু মুছে দিই, তাহলে আমাদের বুঝতে ইজি হবে। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এই দিয়ে মুছে দিই তাহলে। ঠিক আছে, বুঝে গেল। এখন আমরা যেটা করব, এই যে ডাবল আন্ডারলাইন ওরা দিছে এটা উঠাই দিচ্ছি। ডাবল আন্ডারলাইনটা দিবা না, ডাবল আন্ডারলাইনটা দিবা না। এই ম্যাটেরিয়ালস টু বি পারচেজড এর নিচে
খেয়াল করো বাজেটের নামটা ডিরেক্ট ম্যাটেরিয়াল বাজেট। এই ম্যাটেরিয়ালস টু বি পারচেজের নিচে এক্সট্রা দুইটা লাইন করতে হবে। একটা হচ্ছে কস্ট পার পাউন্ড অফ ম্যাটেরিয়াল, কস্ট পার পাউন্ড অফ ম্যাটেরিয়াল এটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে টোটাল, নিচের লাইনে হবে টোটাল কস্ট অফ ম্যাটেরিয়াল। এই দুইটা লাইন তোমাদেরকে এক্সট্রা করতে হবে, যেটা এখানে দেয়া নাই। তাহলে প্রথমে আমার লাগবে কস্ট পার পাউন্ড অফ ম্যাটেরিয়াল আর টোটাল কস্ট। এই ইনফোগুলো কোথেকে পাবো? কোয়েশ্চেনে দেয়া আছে, দেখো 0.40 পার পাউন্ড ম্যাটেরিয়াল কস্ট। আচ্ছা এটা একটু ভুলে গেছি তোমাদেরকে বলতে, এই 13,000টা কোয়েশ্চেনে দেয়া আছে, কিন্তু আমরা কিন্তু কোয়েশ্চেন ছাড়া কিভাবে বের করা যায় সেটা শিখছি। এই 13,000 কোয়েশ্চেন যদি না দেয়া থাকে, আমরা জানি মার্চের এন্ডিং ইনভেন্টরি 20%, সরি 20% না, 10% অফ এপ্রিলের প্রোডাকশন, এটা কিন্তু দেয়া ছিল 13,000, কিন্তু আমরা এই সিস্টেমে বের করছি। তারপর আমরা এপ্রিলের 10% করে মার্চের 13,000 বের করে ফেলছিলাম। কিন্তু যদি কোয়েশ্চেনে 13,000 এরকম দিয়েই দেয়, তাহলে তোমার কোনো ঝামেলা নাই, ডিরেক্ট 13,000 বসাই দিবে। আর যদি দেখো যে না 13,000 দেয়া নাই, তাহলে এই যে নিচে আমরা যেভাবে একটু আগে শিখছি এভাবে বের করতে হবে। আচ্ছা এবার দেখো ম্যাটেরিয়াল কস্ট 0.40 পার পাউন্ড, এই যে 0.40 বলছে, প্রত্যেকটাকে আমরা এখন ইনটু $0.40, $0.40, $0.40 টু $0.40, প্রত্যেকটাকে মাল্টিপ্লাই করব। একটা করে দাগ দিলাম কারণ নিচে অ্যামাউন্টটা দিয়ে তারপর যোগ করতে হচ্ছে। প্রথমটা 1,40,000 টাইমস 0.4 ইকুয়ালস 56,000। প্রথম আমরা অ্যামাউন্ট পেয়ে গেলাম 56,000। খেয়াল করে দেখো আমরা কিন্তু এটাকে ডলারে কনভার্ট করে ফেলছি। সেকেন্ডটা 221,500 টাইমস 0.4, 88,600 পেয়ে গেলাম। পরেরটা 142,000 times 0.4, that will give us 56,800, double underline close, and 503,500 minus, minus 503,500 times 0.4, $201,400। এই দুইটা লাইন এক্সট্রা করতে হবে তোমাদের। আমি তোমাদেরকে বলে দিচ্ছি, যদি তোমরা পরীক্ষায় এই দুইটা লাইন না করো, বাকি সব যদি হয়, তুমি 10-এ ইদার 6 পাবা, সর্বোচ্চ 7 পেতে পারো, যদি এই নিচের দুইটা লাইন না করো। বিকজ ডিএম বাজেটে আমাদের মেইন গোল হচ্ছে আমরা বের করতে চাই আমি যে ম্যাটেরিয়াল গুলো কিনবো সেটার দাম কত। আমি যদি শুধু ইউনিট দিয়ে করি, তাহলে আমি যে তোমাকে কোয়েশ্চেন করছি সেটার জন্য অ্যান্সার অ্যাডিকুয়েট না, ইনাফ না। দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু প্রিপেয়ার 2 more lines and then তোমাদেরকে এই অ্যামাউন্টটা বের করতে হবে। খেয়াল রেখো সব ঠিক আছে, খালি লাস্ট দুইটা লাইন করো নাই, 10-এ 6 পাবা অথবা 7 পাবা, তার মানে 2 মার্ক কিন্তু চলে গেল। 2 মার্ক কেন বললাম? কারণ 4 কে কনভার্ট হয়ে 4 তো 2 হয়ে যাবে, সো 100 থেকে 2 চলে গেল, অলমোস্ট আ গ্রেড। তো সেই কারণে আমি বাজেটের ক্লাসে ইচ্ছা করে এমন কিছু জিনিস রেখে দিই যেটা স্লাইডে নাই। তার কারণ হচ্ছে আই ওয়ান্ট টু চেক যে অ্যাকচুয়ালি কারা ক্লাসে কথা শুনে আর কারা ক্লাসে কথা শুনে না। আচ্ছা, তো আজকে এতটুকুই থাকলো ডিরেক্ট ম্যাটেরিয়াল বাজেট পর্যন্ত। আমরা এখন অ্যাটেন্ডেন্সটা নিয়ে শেষ করে দিচ্ছি। তোমরা কি ক্লাসে আসো নাকি অলরেডি? Yes, sir. Yes, sir. Yes, sir. আচ্ছা আচ্ছা, ভেরি গুড ভেরি গুড।
স্যার আপনি ভূমিকম্পের সময় করছিলেন স্যার। কোন ভূমিকম্প? গতকালের কি 1 নাম্বার পরশু দিনেরটা? জি স্যার স্যার, বড়টা স্যার। বড়টা যে। বড়টার সময় আমি ঘুমাচ্ছিলাম, এন্ড আমি ওই দিন ফ্রাইডে ছিল তো, তোমার একটু ভাবছিলাম দেরি করে উঠবো, তা আমি ভূমিকম্পের সময় আমার ঘুম ভেঙে গেছে। এন্ড মানে আমার জীবদ্দশায় এরকম কাঁপতে আমি কখনো দেখি নাই আমি আমার লাইফে। মানে ইট ওয়াজ মানে ভয়ঙ্কর, ইন সিম্পল ওয়ার্ডস। অনেক ভূমিকম্প হয়েছে, টের পাই নাই। অনেক ভূমিকম্প হয়েছে, নিচে নেমে গেছি, বাট এইবার যে কাঁপছে, মানে I'll be honest with you, I thought the building will collapse. তো আল্লাহ স্যার আমাদেরকে, অনেকেই এটা মনে করছে যে বিল্ডিং হয়তো ভেঙে যাবে। এটা আমার কাছে মনে হয় যে সবার লাইফেরই সবচেয়ে ভয়ঙ্কর ভূমিকম্প এটা ছিল, আমরা যারা এখানে আছি। হ্যাঁ তো স্যার। যাই হোক, এখন আল্লাহ যে আমাদেরকে আসলে এখনো এরকম পরিস্থিতিতেও দেশের যেভাবে বিল্ডিং গুলা বানাইছে আর কি, তারপরও যে আল্লাহ আমাদেরকে এভাবে রাখছে, এটাই তো একটা বিশাল পাওয়া আমাদের, আমার মনে হয়। মানে এরকম আনপ্ল্যান্ড এন্ড স্ট্রাকচার গুলো স্ট্রং না, 2 নাম্বারই করে করে 2 নাম্বারই ম্যাটেরিয়াল দিয়ে জিনিস বানানো, বিল্ডিং বানানো। তো সেই হিসেবেও যে আল্লাহ আমাদেরকে ভালো রাখছে, এটাই অনেক বেশি। ইটস আ রিমাইন্ডার, অ্যাকচুয়ালি ইটস আ রিমাইন্ডার দ্যাট আমরা আসলে আহ, নিজেদেরকে অনেক ক্ষমতাবান মনে করি, আর আমরা যে আসলে কতটা তুচ্ছ, এইসব ইনসিডেন্টে অ্যাটলিস্ট মানুষের রিয়েলাইজেশন আসা উচিত। আর যেসব মানুষের তারপরও রিয়েলাইজেশন আসে না, আমার মনে হয় যে আজরাইল আসার আগ পর্যন্ত তাদের রিয়েলাইজেশন আসবে না। তো নাথিং ইজ এক্সপেক্টেড ফ্রম দ্যাম। তো যাই হোক, আমরা সবাই নিজেদের অলমাইটির কাছে দোয়া করি যাতে আম, এত খারাপ কিছু না হয় আমাদের উপর দিয়ে। কারণ সত্যি যদি বাংলাদেশে ওইরকম ভূমিকম্প হয়, তাহলে আমার মনে হয় না খুব একটা বেশি বিল্ডিং সার্ভাইভ করতে পারবে ঢাকাতে। লেটস হোপ ফর দ্য বেস্ট। অনেকে বলতেছে আফটার শক, অনেকে বলতেছে ফোর শক। আসলে কোনটা যে ট্রু এটা আমরা জানি না। তো লেটস কিপ ফেথ ইন আওয়ার অলমাইটি, দ্যাটস ইট। চলো আমরা অ্যাটেন্ডেন্সটা নেই। তো আবিদ আনবার, মাহমুদুল হাসান অতুল, তন্মনা ইসলাম, প্রেজেন্ট স্যার। ইরফান খান,